السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা আলোচনা করব সিইউটি এর এক্সামের ব্যাপারে এবং কিভাবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এমএ করার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, বিশেষ করে সিইউটি এক্সাম কোয়ালিফাই করার জন্য, সিইউটি এক্সামে ভালো স্কোর করার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি এ ব্যাপারে আমরা একটু আমি ডিসকাশন করব, যাতে করে যারা সিইউটি এক্সাম দিতে চায় আগামীতে 2024-এ, তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ফলপ্রসূ হবে আশা করছি। তো দেরি না করে শুরু করা যাক। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। তো এটি হচ্ছে অ্যারাবিকের সিলেবাস, অর্থাৎ সিইউটি এক্সামের মানে অ্যারাবিক পিজি, এটা হচ্ছে পিজি এর হচ্ছে সিলেবাস ফর অ্যারাবিক, এটা হচ্ছে পিজি 05cc নাম্বার দেওয়া রয়েছে। তো এই সিলেবাসের মধ্যে কি কি রয়েছে একটু আমরা দেখে নেব এবং আমরা কিভাবে প্রস্তুতি নিব সে ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে যে অ্যারাবিকের যে নোট বলে দেওয়া রয়েছে, লেখা রয়েছে দেয়ার উইল বি অন কোশ্চেন পেপার উইচ উইল হ্যাভ 100 কোশ্চেন্স। একটা কোশ্চেন পেপার থাকবে যেখানে 100টা প্রশ্ন থাকবে। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে অল কোশ্চেন্স উইল বি কম্পালসারি। তো এখানে সবগুলো কোশ্চেনই কম্পালসারি হবে, এখানে কোনো অপশন থাকবে না, সব মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন এগুলো, আর অবজেক্টিভ টাইপে মানে কম্পালসারি সবগুলোই হয়ে থাকে। 3 নম্বর নোটে বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে দ্য কোশ্চেন পেপার উইল হ্যাভ 2 পার্টস, মানে কোশ্চেনের দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে পার্ট এ এবং পার্ট বি। যারা যারা সিইউটি এক্সাম দিয়েছে তারা জানে এবং যারা যারা দেবে আশা করছি তারা অনেকে হয়তো জেনে গেছে যে এখানে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পার্ট এ এবং পার্ট বি। তো পার্ট এ কি থাকে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যে পার্ট এ উইল হ্যাভ 25 কোশ্চেন্স, যে পার্ট এ 25টা প্রশ্ন থাকবে, 25টি প্রশ্ন থাকবে বেসড অন ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, মানে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এর ওপরে, বিশেষ করে মানে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের ওপরে, হ্যাঁ মানে ইংলিশে থাকবে এগুলো। তারপর ভার্বাল অ্যাবিলিটি ল্যাঙ্গুয়েজ কতটা আমরা বুঝি, তো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের মধ্যে ওটা পড়ে যাচ্ছে। ভার্বাল অ্যাবিলিটি কতটা রয়েছে আমাদের মধ্যে সেগুলো ওখানে দেওয়া থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস মানে জেনারেল নলেজের ওপর থাকতে পারে। তো জেনারেল নলেজের ওপর আমাদের জেনারেল নলেজ বেশি আমাদেরকে পড়তে হবে, বিশেষ করে 25টা প্রশ্ন আসবে, তার মধ্যে এগুলোর মধ্যে থেকে মানে 25টা প্রশ্ন আসবে। ম্যাথামেটিক্যাল স্ল্যাশ দেওয়া রয়েছে কোয়ান্টিটিভ অ্যাবিলিটি অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্কিলস। তো ম্যাথামেটিক্যাল যে রিজনিং থাকতে পারে, যেমন সেখানে নাম্বার সিরিজ আসতে পারে অথবা লেটার সিরিজ থাকতে পারে, হ্যাঁ, অথবা ম্যাথামেটিক্যাল যে সমস্ত যে ট্রায়াঙ্গেল যেগুলো থাকে, তারপর ওদিকে রেক্ট্যাঙ্গেল যেগুলো রয়েছে, ওই ধরনের যে আয়তক্ষেত্র, বর্গাক্ষেত্র, এই ধরনের মানে ম্যাথ থাকতে পারে। তো ম্যাথামেটিক্যাল যে অ্যানালাইজিং মানে ম্যাথামেটিক্যাল রিজনিং সেগুলোর প্রতি একটু মানে খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর কোয়ান্টিটিভ অ্যাবিলিটি অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্কিলস, এবং এর মধ্যে যে কোয়ান্টিটিভ অ্যাবিলিটি এবং অ্যানালিটিক্যাল স্কিলস এর মধ্যে চলে আসবে। তার মধ্যে সিলেবাসের যে পার্ট এ আরও স্পেসিফিকভাবে মেনশন করা ছিল অন্য একটা এতে আমি দেখিয়েছিলাম। তো সেখানে আরও মেনশন ছিল যে এই ধরনের যে ম্যাথামেটিক্যাল রিজনিং থাকবে এবং সেখানে যে ইংলিশ ভোকাবুলারি থাকতে পারে। তো এই ধরনের সব মিলিয়ে এখান থেকে 25টা প্রশ্ন আসবে। টোটাল কটা প্রশ্ন আসবে? টোটাল 25টা প্রশ্ন এখান থেকে আসবে। তো সিলেবাসটা আর একবার যারা যারা এক্সাম দেবে তারা দেখে নেবে, পেপার বলতে পার্ট এটা, তাহলে আরও সুবিধা হবে। সেখানে স্পেসিফিকভাবে মেনশন করা রয়েছে, আর এখানে এমনি ওভারঅল দেওয়া রয়েছে। আর পার্ট বি কটা প্রশ্ন থাকবে? 75টা প্রশ্ন থাকবে বেসড অন সাবজেক্ট স্পেসিফিক নলেজ, মানে সাবজেক্টের ওপর এক কথায়। যেহেতু আমাদের যারা এক্সাম দেবে তাদের অ্যারাবিক অবশ্যই থাকবে, তো অ্যারাবিকের সিলেবাসের ওপর ভিত্তি করে যে সিলেবাসটা স্টিপুলেটেড দেওয়ার মানে যেটা মেনশন করা রয়েছে সেখান থেকে 75টা প্রশ্ন আসবে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে
অর্থাৎ 4টা ভুল করলে এক নাম্বার কাটা যাবে, অর্থাৎ 0.25%। হ্যাঁ, যদি একটা ভুল করা হয় তাহলে 0.25% নাম্বার কাটা যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে 4টে ভুল করলে 1 নাম্বার কাটা হবে। আর এখানে একটা প্রশ্নের মান হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে? একটা প্রশ্নের মান হচ্ছে 4 নাম্বার, 1 × 4। তাহলে একটা প্রশ্ন মানে সঠিক উত্তর দিতে পারলে 4 নাম্বার পাওয়া যাবে একটা প্রশ্নে। তো এখানে অ্যারাবিকের যে সিলেবাসটা আমরা একটু দেখে নেব, যে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার রয়েছে, মানে আরবি সাহিত্যের ইতিহাস এখানে আরও মেনশন করে দেওয়া রয়েছে কি কি পড়তে হবে। যেমন প্রি ইসলামিক মানে আল আসরুল জাহেলি যুগ থেকে, জাহেলি যুগের ওপরে মানে জাহেলি যুগে যে সমস্ত কবিগণ ছিলেন তাদের ব্যাপারে আমাদেরকে পড়তে হবে। জাহেলি যুগে কি কি এমন বিশিষ্ট মানে কিছু যে কবিতা যেমন রয়েছে, মোয়াল্লাকাত রয়েছে, এছাড়াও মোয়াল্লাকাতের যে আরও অনেকগুলো নাম রয়েছে, মোদাহাবাত রয়েছে। হ্যাঁ, তো এই ধরনের নামগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এছাড়াও যে সমস্ত বিখ্যাত কবি ছিলেন এই যুগে, সেই সমস্ত কবিদের জীবনের উপর আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, তাদের লাকাব, তাদের ইন ডিটেলস একটু ভালোভাবে পড়তে হবে। প্রথম কবি কে ছিলেন, এই ধরনের যে প্রশ্ন বলতে এখান থেকে আসে। তো জাহেলি যুগের ব্যাপারে ইন ডিটেলসে পড়তে হবে। হ্যাঁ, একটু ডিটেলসে পড়ার সব থেকে ভালো, যাতে ইতিহাসের ওপরে প্রশ্ন আসলে যাতে মিস না হয়। ইসলামিক পিরিয়ড অর্থাৎ আল আসরুল ইসলামিক পিরিয়ড থেকে আসতে পারে, আল আসরুল ইসলামী থেকে। হ্যাঁ, যেমন ইসলামিক পিরিয়ডের মধ্যে যেমন 2 যুগ পেয়েছিলেন এমন কবি অনেকেই রয়েছেন, যেমন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আল খানসা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, এছাড়াও হুতাইয়া, কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, তো এনারা সকলে আল আসরু আল মুখাদরামিনদের মধ্যে পড়ছে। তবে যেহেতু তারা দুটো যুগই পেয়েছিলেন, অর্থাৎ আল আসরুল ইসলামী এবং আসরুল জাহেলি দুটোই পেয়েছিলেন, তো ইসলামিকের মধ্যেও চলে আসছে। তো ইসলামিক পিরিয়ডের মধ্যে যে সমস্ত কবিগণ ছিলেন তাদের ব্যাপারে ইন ডিটেলসে পড়তে হবে, একটু ভালোভাবে পড়তে হবে। উমাইয়াদ পিরিয়ড আল উমাবি মানে আল আসরুল উমাবিতে যে সমস্ত কবিগণ ছিলেন, যেমন 3 জন বিখ্যাত আমরা ছিলেন জানি, যে ফারাজদাক জারির এবং আখতাল। হ্যাঁ, তিনাদেরকে মিনাস শোয়ারা আল নাকাইদের মধ্যে অন্তর্ভুক্ত। এদের মানে শোয়ারা নাকাইজ তারা ছিলেন। মানে যারা কবিতা লিখতেন একে অপরের মানে বিদ্রুপাত্মক মানে ব্যঙ্গ করে কবিতা লিখতেন একে অপরের মধ্যে। এবং এই ফানটা আশির ওয়ান নাকিজ, যেটা এই ফানটা উমাইয়াদ পিরিয়ডে শুরু হয়েছিল প্রথম। তো এই সমস্ত কবিদের ব্যাপারে পড়তে হবে। আরও উমর বিন আবি রাবিয়া রয়েছে, জামিল বিন মামার রয়েছে, এনাদের ব্যাপারে পড়তে হবে। আব্বাসির পিরিয়ডের সম্পর্কে পড়তে হবে। আল আসরুল আব্বাসি, হ্যাঁ, যেমন আবু নোয়াস বাসার বিন বুর্দ, তারপর মুতানাব্বি, ইবনুর রুমি। হ্যাঁ, এছাড়াও বখতরি রয়েছে, এছাড়াও আরও অনেকে রয়েছে, তাদের ব্যাপারে পড়তে হবে। মডার্ন পিরিয়ডস অর্থাৎ আল আসরুল হাদিসে যে সমস্ত কবিগণ রয়েছেন, যে সমস্ত মানে নোভেলস রয়েছেন, হ্যাঁ, নোভেলিস্ট রয়েছে মানে নাট্যকার, যে সমস্ত যারা ঔপন্যাসিক রয়েছে তাদের ব্যাপারে পড়তে হবে। যে সমস্ত কাসাস রয়েছে অর্থাৎ ছোট গল্প লেখক মানে গল্প লেখক দের ব্যাপারে পড়তে হবে। যেমন জাকারিয়া তামির, তিনি মিনাল একজন কাসসিন ছিলেন। হ্যাঁ, মানে গল্প লিখতেন। কবিদের ব্যাপারে যেমন পড়তে হবে মোহাম্মদ সামি আল বারুদি, হাফিজ বিক ইব্রাহিম আহমদ শৌকি আল বারুদি, আহমদ শৌকি, মারুফ আর রুসাফি, খলিল মুতরান, এছাড়াও আরও অনেক রয়েছে, হ্যাঁ, কবি রয়েছেন, তাদের ব্যাপারে ইন ডিটেলসে পড়তে হবে। এগুলো হচ্ছে হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচারের মধ্যে পড়ছে। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে মডার্ন প্রোজ অ্যান্ড পোয়েট্রি। মডার্ন প্রোজ এখানে বলা হচ্ছে আন্নাদমু ফিল আসরিল হাদিস, অর্থাৎ এমন প্রোজগুলো পড়তে হবে যেগুলো আসরুল হাদিসে বিখ্যাত প্রোজ, সে সমস্ত প্রোজগুলো মানে মোটামুটিভাবে পড়ে রাখতে হবে। যেমন ফিল কিতার, এটা একটা শর্ট স্টোরি, এটা একটা হচ্ছে মডার্ন একটা প্রোজের মধ্যে পড়ছে। তো বিখ্যাত যে সমস্ত মানে প্রোজ সেগুলো কিন্তু পড়ে রাখতে হবে। পোয়েট্রি যেগুলো রয়েছে, কবিতা, যেমন হাফিজ বিক ইব্রাহিমের বিখ্যাত কবিতা রয়েছে আরবি ভাষাকে নিয়ে,
আনহালি লিসানি লো আল আরাবিয়া বলে একটা তার কবিতা রয়েছে, সেই কবিতাগুলো মানে বিখ্যাত বিখ্যাত কবিতাগুলো মানে পড়তে হবে। ইলিয়া আবু মাদির যেমন কবিতা রয়েছে, হ্যাঁ ওরাও কিন্তু মডার্ন পিরিয়ডের মধ্যে পড়ে যাচ্ছে। তো ইলিয়া আবু মাদির যে একটা বিখ্যাত কবিতা রয়েছে লাস্তো আদরি বলে, এছাড়াও তারপর সদাল হার আহমদ শাওকির রয়েছে। তারপর আবুল কাসিম আসাবির একটা কবিতা রয়েছে যে সালাওয়াতুন ফি হাইকালিল হব্বি ফি হাইকালিল হব। এই যে বিখ্যাত বিখ্যাত কবিতাগুলো সম্পর্কে মানে কবিতাগুলো পড়ে রাখতে হবে, যেগুলো বেশ মশহুর, সেগুলো কিন্তু মানে পড়তে হবে। তো সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর 3 নম্বরে যে অ্যারাবিক স্টাডিজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে যে মানে আরবি যে পড়ানো হতো বা এই যে আরবি পড়ানো হয় এখন পর্যন্ত, তো সেই অ্যারাবিক স্টাডিজ সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়ে রাখতে হবে। এখন পর্যন্ত কোথায় কোথায় অ্যারাবিক পড়ানো হয়ে থাকে, কোন কোন ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তারপর কখন থেকে আরবি ভাষার যে প্রচার প্রসার শুরু হয় ভারতবর্ষে। তো এই অ্যারাবিক স্টাডিজ ইন ইন্ডিয়া এর সম্পর্কে ডিটেলসে মানে পড়তে হবে। আরবি কীভাবে কাইফা তাতাওয়ারা আল-লুগা আল-আরাবিয়া ফিল হিন্দি, কীভাবে আরবি ভাষা তার যে বৃদ্ধি হয় মানে ভারতবর্ষে, হ্যাঁ, এবং কোথায় কোথায় আরবি ভাষা পড়ানো হয়ে থাকে, আরবি ভাষার স্ট্যান্ডার্ডটি কেমন রয়েছে, এসব সম্পর্কে কিন্তু আমাদেরকে অ্যারাবিক স্টাডিজ ইন ইন্ডিয়া এর মধ্যে এগুলো পড়ে যাচ্ছে। ক্রিটিসিজম পড়তে হবে। ক্রিটিসিজম মানে হচ্ছে আরবিতে আন্নাগদ, অর্থাৎ সমালোচনা, যেটা আন্নাগদের মধ্যে আন্নাগদু ফিলাসরিল জাহিলি রয়েছে, আন্নাগদু ফিলাসরিল উমাবি রয়েছে, আন্নাগদু ফিলাসরিল ইসলামী রয়েছে, আন্নাগদু ফিলাসরিল আব্বাসি রয়েছে, আন্নাগদু ফিলাসরিল হাদিস, এগুলো সবগুলো কিন্তু পড়ে রাখতে হবে। মানে জাহেলি যুগে যে নাগদ হতো, যেমন নাকেদ, যেমন বড় নাকেদ ছিলেন নাবেগা দুবিয়ানি, তিনি বড় নাকেদ ছিলেন, যিনি কী করতেন, নাক করতেন। আর তখন এই নাকটা, বিশেষ করে জাহেলি যুগে যে নাকটা, সেটা সম্পূর্ণ দাওকাল ফিত্রি, আর দাওকাল ফিত্রি অর্থাৎ সহজাত যে একটা স্বাদের ওপর ভিত্তি করে তারা কিন্তু সমালোচনা করতো, বা কোনো কবিতাকে ভালো বলতো যে কবিতাটা খুব ভালো হয়েছে, কবিতাটা খারাপ হয়েছে, এইভাবে তারা বিশ্লেষণ মানে বিচার করতো। কিন্তু আস্তে আস্তে যে নাক করার যে ব্যাপার, যে মানাহিজ, সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। তো ক্রিটিসিজম এগুলো কিন্তু জাহেলি যুগ থেকে নিয়ে আধুনিক যুগ পর্যন্ত সবগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে আব্বাসি পিরিয়ডের বিখ্যাত বিখ্যাত নাকেদ রয়েছে, হ্যাঁ, তার মধ্যে মানে বিখ্যাত বিখ্যাত নাকেদ রয়েছে, সেগুলো সম্পর্কে পড়তে হবে। আধুনিক যুগের রয়েছে, আধুনিক যুগের বিখ্যাত নাকেদ, যেমন আব্বাস মোহাম্মদ আল-আক্কাদ, তাহা হুসাইন, তারপর মিখাইল নোয়াইমা রয়েছে, হ্যাঁ। তো এনাদের সম্পর্কে ক্রিটিসিজম মানে এনাদের সম্পর্কে খুব ভালোভাবে পড়তে হবে এবং নাকদের বিষয়টি ভালোভাবে পড়তে হবে। তারপর 5 নম্বর হচ্ছে মেজর আরব অ্যান্ড ইন্ডিয়ান রাইটার্স, অর্থাৎ বড় বড় যে আরব যে রাইটার্স রয়েছে, মেজর আরব অ্যান্ড ইন্ডিয়ান রাইটার্স, আরব এবং ইন্ডিয়ান রাইটার্স সম্পর্কে যারা বিখ্যাত বা বিশেষ করে ফেমাস রাইটার্স, তাদের ব্যাপারে কিন্তু পড়তে হবে। আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো রাইটার্স ছিলেন, যেমন আব্দুল হক মুহাদ্দিস আদ-দেহলভি, তাকে মানে বিবেচনা করা হয় যে যিনি প্রথম কি করেছিলেন, যে আহাদিসে নববিয়্যা অর্থাৎ হাদিস তিনি এই ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন, হ্যাঁ, আব্দুল হক আল মুহাদ্দিস আদ-দেহলভি। এছাড়াও আরও যে বড় বড় মাওলানা রয়েছেন, হ্যাঁ, রাইটার ছিলেন, যেমন ফজলুল হক আল খাইরাবাদি, আবুল হাসান আলী নদভী, আশরাহ ওয়ালিউল্লাহ দেহলভি, আব্দুল হাই আল হোসনি, গোলাম আলী আজাদ আল বিলগ্রামি, এগুলো নিয়ে কিন্তু ইন ডিটেলসে পড়তে হবে। এবং মেজর আরব যে রাইটার্স রয়েছে তাদের ব্যাপারেও কিন্তু পড়তে হবে। আর অ্যাডভান্স অ্যারাবিক গ্রামারটা পড়তে হবে। অ্যাডভান্স অ্যারাবিক গ্রামার এই দিকে এর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই গ্রামার মধ্যে বেশি তারা ফোকাস দেয়। বিশেষ করে সিইউইটিতে যেগুলো আসে সাধারণত আমরা দেখেছি, সেটা মাফউলাত যেগুলো রয়েছে, মানসুবাতের যে কিসিমগুলো, বিশেষ করে তামিজ, হাল, মুস্তাসনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদাদ মাদুদের যে ব্যাপারটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তামিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাল দুলহালের কায়দাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো গ্রামারের মধ্যে এগুলো কিন্তু পড়তে হবে। সব থেকে বেশি গুরুত্ব আমাদেরকে দিতে হবে যে আদাদ মাদুদ, এখান থেকে প্রশ্ন আসবেই, একটা না দুটো পাওয়া যাবেই, আদাদ মাদুদ। তারপর মুস্তাসনা, এখান থেকেও মানে প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ। তামিজও গুরুত্বপূর্ণ। এছাড়াও যে ইসমে তাফদিল রয়েছে, কোনগুলো ইসমে তাফদিল হয়, কোনগুলো ইসমে তাফদিল হয় না, সে সম্পর্কে কিন্তু পড়ে রাখতে হবে ভালোভাবে। আর গ্রামারের মধ্যে কি যে সমস্ত দিকগুলো ফোকাস দিতে হবে, সেগুলো হচ্ছে বিশেষ করে
আসমা আল আফআল যেগুলো রয়েছে, আসমা ও মানে ইসিম ফেল যেগুলো রয়েছে, যেমন আমিন, আমিন এটা হচ্ছে ইসিম ফেল, এটা ইসিম তবে ফেলের অর্থ দেয়, এর অর্থ হচ্ছে তাকাব্বাল মানে কবুল করো। এই ধরনের যতগুলো ইসিম ফেল রয়েছে সেই ইসিম ফেলগুলো ভালোভাবে মানে এই ইসিম ফেলগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আশা করছি এই গ্রামারের যে ব্যাপারটা সেটা অনেকটাই আপনাদের সকলেরই সহজ হয়ে যাবে, আর অনায়াসেই এগুলো কিন্তু পারবেন। আর বিশেষ করে গ্রামারের মধ্যে আরও যে সার্ফের কায়দাগুলো চলে আসে, যেমন দিয়ে দিল যে রুট ওয়ার্ড বের করতে কিন্তু দেয়, হ্যাঁ এর গ্রামারের মধ্যে চলে আসবে। যেমন একটা শব্দ দিয়ে দিল যে রুট ওয়ার্ড কি, রুট ওয়ার্ড দিয়ে দিল যে মিম ওয়াও সিন র, হ্যাঁ মৌসির, যার অর্থ হচ্ছে ওয়েলদি, ওয়েলথ মানে হচ্ছে ধনসম্পদ। তো এর যে রুট ওয়ার্ড কি হবে, তো এর রুট ওয়ার্ড হচ্ছে ইয়া সিন র, হ্যাঁ ইয়েসরন। তো এটা হচ্ছে তার রুট ওয়ার্ড, এর অর্থ হচ্ছে সমৃদ্ধি বা ওয়েলদি, এই ধরনের অর্থে আসে। তো এই ধরনের রুট ওয়ার্ড কিন্তু দিয়ে দেয়, বাবগুলো দিয়ে দেয়, যে একটা শব্দ দিয়ে দিল, যে দিয়ে দিল যে মাস্সা, হ্যাঁ মাস্সা ইয়ামাস্সু, এটা কোন বাব থেকে, হ্যাঁ এই ধরনের কনফিউশনওয়ালা বাব দিয়ে দিল। এটা আসলে বাবে সামিয়া ইসমাও থেকে আসে, নাসার অ্যান্সারও থেকেও আসে। তো মাস্সা আসলে মাসিসা ইয়ামসাসু ছিল সামিয়া ইসমাও থেকে। তো এই বাব বাহাসগুলো একটু ভালোভাবে মানে গুরুত্ব সহকারে দেখতে হবে, এবং রুট ওয়ার্ডগুলো ভালোভাবে মনে রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে জমা, যেমন বিইরুন, আমাদের এই সিইউটিতে এক্সামে এসেছিলো 2022-এ, যখন আমরা সিইউটি এক্সাম দিয়েছিল, বিইরুনের জমাটা দিয়েছিল যে বিইরুনের জমা কি হবে। তো বিইরুনের জমা, হ্যাঁ কী হবে তোমরা ডিকশনারি দেখে নেবে। তো এটা দিয়েছিল, তো বিইরুন সম্ভবত আবার আছে। তো এই ধরনের যে জমাগুলো দিয়ে দেয়, যেগুলো খুব আমরা কনফিউজড হয়ে যাব, এই ধরনের জমা কিন্তু তারা দেয়। আবার আরেকটা আমাদের প্রশ্ন এসেছিল মুজাল্লাদাত বলে এসেছিল, আসলে মুজাল্লাদুন এটা মুদাক্কার হয়, কিন্তু সালাসাতু মুজাল্লাদাত হবে না, সালাসু মুজাল্লাদাত হবে না কি হবে, তো এটা কি হবে, এটা আসলে সালাসাতু মুজাল্লাদাত হবে, কারণ আসলে এই মুজাল্লাদাতের যে মানে মুফরাদটা সেটা ছিল মুজাল্লাদুন, মুজাল্লাদুন এটা মুদাক্কার। আর সবসময় মুফরাদকে লক্ষ্য রেখে তার যে আদাদ মাদুদের যে মানে জিনিসগুলো সেগুলো পরিবর্তন হয়। মুজাল্লাদুন এটা মুদাক্কার, তাই যদি সালাস মানে তিনটে যদি মুজাল্লাদাত হয়, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটা মুজাল্লাদুন এটা মুদাক্কার রয়েছে, তাহলে তিনটে হলে কি হবে, মানে মাদুদ মুজাল্লাদুন এটাকে গণনা করা হচ্ছে, মানে মাদুদ মুজাল্লাদ হয়ে যাচ্ছে। তাই এটা যেহেতু মুজাক্কার হচ্ছে, তাই তার আদাদ সংখ্যাটা সেটা মানে মুআন্নাস আসবে, তাই সালাসাতু মুজাল্লাদাত হবে। ঠিক আছে, অনেকে কনফিউজ হয়ে যেতে পারে যে আলিফ তা তো রয়েছে, তাহলে তো ওটা তো মুআন্নাস হওয়ার কথা ছিল, কিন্তু না, মুফরাদকে দেখে আমাদেরকে মুদাক্কার মুআন্নাস ঠিক করতে হবে। তো এই ধরনের অনেক কনফিউজড হয়ে যাব, এই ধরনের মানে তারা প্রশ্ন দিয়ে থাকে। তো এইসব ব্যাপারগুলো বেশি গুরুত্ব দিতে হবে, এইসব ব্যাপারগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে আশা করছি তোমাদের মানে আপনাদের এক্সাম সহজ হয়ে যাবে। আর সর্বশেষ যেটা রয়েছে ট্রান্সলেশন, অ্যারাবিক ইংলিশ, হ্যাঁ অ্যারাবিক মানে ভাইস ভার্সা, অ্যারাবিক থেকে ইংলিশও আসতে পারে, অথবা অ্যারাবিক মানে ইংলিশ থেকে অ্যারাবিকও আসতে পারে, হয়তো দিয়ে দিল হাইকোর্টের আরবি কি, অথবা মাহকামাতুল উলিয়া এর মানে ইংরেজি কি, হ্যাঁ তো এ ধরনের দিয়ে দিল, হ্যাঁ যে মাহকামাতুল উলিয়া মানে হাইকোর্ট, তো দিয়ে দিল যে হাইকোর্টের আরবি কি, তখন মাহকামাতুল উলিয়া, এই ধরনের যে মানে ফ্রেজ টাইপের তারা ইংলিশ ওয়ার্ড অথবা অ্যারাবিক ওয়ার্ড দিয়ে দেয়, তারপর জিজ্ঞাসা করে যে এটার আরবি কি হবে, এটার ইংলিশ কি হবে। ঠিক আছে, এই ধরনের বিশেষ করে গুরুত্বপূর্ণ যে ইকোনমিক্যালি অর্থনৈতিক যে সমস্ত টার্মিনোলজিগুলো রয়েছে, মুস্তালাহাত রয়েছে, সে সমস্ত মুস্তালাহাতগুলো বিশেষ করে ফোকাস দেবেন। তারপর ইকোনমিক্যালি যেগুলো ইকোনমিক যে মুস্তালাহাতগুলো রয়েছে, তারপর এদিকে পলিটিক্যাল যে সমস্ত মুস্তালাহাত রয়েছে, এছাড়াও সোশ্যাল যে সমস্ত মুস্তালাহাতগুলো রয়েছে, এই সবগুলো বেশি ফোকাস দিতে হবে। আর মডার্ন অর্থাৎ রিসেন্টলি কোনো এমন কিছু জিনিস যদি ঘটে, যেমন এখন ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ হচ্ছে, তো এই যুদ্ধ রিলেটেড যে সমস্ত যে ওয়ার্ডগুলো রয়েছে, সে সমস্ত ওয়ার্ডগুলো আমাদেরকে বিশেষ করে ফোকাস দিতে হবে। ঠিক আছে, আর হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট অথবা আইন কানুন সম্পর্কে এমন কিছু ওয়ার্ড যেগুলোর আরবি কী হবে, ইংলিশ কী হবে, এই ধরনের যে ওয়ার্ডগুলো বিশেষ করে মানে ফোকাস দিতে হবে, কারণ বলা যায় না, ট্রান্সলেশনের কোনো নির্দিষ্টভাবে বলা যাবে না যে এইখান থেকে আসবে। বিশেষ করে এগুলোর মানে সব দিক
মানে সব দিক ভালোভাবে পড়তে হবে, সব দিকের মানে সব দিকই লক্ষ্য রেখে পড়তে হবে, তাহলে আশা করছি ট্রান্সলেশনও আপনাদের সহজ হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ মানে সিইউটি এক্সামের জন্য এটা হচ্ছে সিলেবাস, আর এইভাবে আপনাদেরকে পড়তে হবে যেভাবে বললাম। তো পড়ার জন্য বিশেষ করে যে বইগুলো ফলো করবেন, বিশেষ করে আহমদ হাসান জাইয়াদ, আহমদ হাসান জাইয়াদকে তারা অর্থাৎ এনটিএ তো করছে, বলতে সিইউটি কন্ডাক্ট করে, এমনকি নেটও কন্ডাক্ট করে। তো আহমদ হাসান জাইয়াদকে খুব ভালোভাবে একদম মুখস্থর মতো করে সকলে পড়ে নেবেন। আহমদ হাসান জাইয়াদ তারিখুল আদাব আল আরবি, যে আহমদ হাসান জাইয়াদ তিনি লিখেছেন। তো এই বইটাকে একদম মুখস্থর মতো করে পড়ে নেবেন। বিশেষ করে যে কবিতার কয়েকটা প্রথম এবং শেষের লাইনগুলোকে, বিশেষ করে প্রথম শেষ এবং মিডিলের লাইনগুলো মানে মুখস্থ করে নেবেন সমস্ত পার্সোনালিটি বা যে কবি সাহিত্যিক রয়েছে তাদের। তো সেখান থেকে কবিতার লাইন তুলে কিন্তু তারা প্রশ্ন করে। বিশেষ করে যে আল মুআল্লাকাত সাবর যে রয়েছে সাবা, অর্থাৎ 60টা মুআল্লাকার যে কবিগণ, যেমন ইমরুল কায়েস রয়েছে, তারপর ওদিকে তরাফাতুল আব্দ রয়েছে, লাবিদ বিন রাবিয়া রয়েছে। তো এদের প্রথম চরণগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন, কারণ এই চরণ থেকে তারা প্রশ্ন করতে পারে এটা কোন বাহারে রয়েছে। যেমন যদি বলা হয় যে জুহাইর বিন আবি সুলমা তিনি কোন বাহারে লিখেছেন, তিনার বাহার হচ্ছে তো তিনার জুহাইর বিন আবি সুলমার বাহার হচ্ছে বাহারুত তবিল, তাই না, বাহারুত তবিল, এবং তার কোন কাফিয়াতে তিনি কবিতা লিখেছেন। তো মিমিয়া, তার কারণ তার যে কবিতার শেষ যে লেটার সেটা মিমিয়া রয়েছে, মানে মিম। যেমন আমিন উম্মে আওফা দিমনাতুল্লাম তাকাল্লামি বি হাওমানাতি দাররাজি ফাল মুতাসাল্লামি মি আছে। এই ধরনের যদি আমরা দুটো করে যদি লাইন যদি মুখস্থ করে নিই, তাহলে এই লাইন তুলে যদি তারা প্রশ্ন করে, তাহলে অনায়াসে আমরা মানে অনায়াসে আপনারা পারবেন সেটা, এবং উত্তরটাও সঠিক হবে। তো বিশেষ করে ওই 7জন মুআল্লাকার যে কবি রয়েছেন, হ্যাঁ, তাদের যে প্রথম লাইন কবিতারগুলো মুখস্থ করে নেবেন, মিডিল থেকে করবেন এবং শেষের থেকে মানে মুখস্থ করবেন, তাহলে আশা করছি আপনাদের অনায়াসেই যে সমস্ত লাইন যেখান থেকে দেখ না কেন আপনারা পেরে যাবেন। আহমদ হাসান জাইয়াদের এই যে মুআল্লাকা ছাড়াও আরও যে অনেক কবি রয়েছেন, যেমন কাব বিন জুহাইরের যে বিখ্যাত কাসিদা সেটা হচ্ছে কাসিদাতুল বুরদা। এই কাসিদাতুল বুরদার কয়েকটা লাইন মুখস্থ করে নেবেন, প্রথম, মিডিল এবং শেষ। এবং হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত কবিতাও রয়েছে, হ্যাঁ, আবু সুফিয়ানের ব্যাপারে যে হেজা করেছিলেন আবু সুফিয়ানের। তো সেই যে লাইনগুলো মুখস্থ করে নেবেন, কারণ সেখান থেকে আমাদের প্রশ্ন এসেছিল। তো সেই কবিতা লাইনগুলো, বিখ্যাত লাইনগুলো মুখস্থ করে নিতে হবে, সেটা মুতানাব্বির হোক, আবু নোয়াসের হোক, বাসার বিন বুরদের হোক, আহমদ হাসান জাইয়াদের যে কবিতাগুলো রয়েছে ভালোভাবে ওগুলো পড়ে নেন একবার, তাহলে আশা করছি সেখান থেকে প্রশ্ন যাই দেখ না কেন আপনারা অনায়াসেই পেরে যাবেন। আর হাসান জাইয়াদকে তারা বেশি ফলো করে। তাছাড়া আরও একটা বই রয়েছে, যেমন 2021 সালের একটা বলতে নেটের একটা পিডিএফ রয়েছে, সেই পিডিএফটা আপনারা পড়তে পারেন। সেই পিডিএফে অনেক ইনফরমেশান রয়েছে। বিশেষ করে যখন আরবি সাহিত্যের ইতিহাস পড়বেন, তখন সেক্ষেত্রে যে সমস্ত কবিগণ মানে সাহিত্যিকগণ যে বই লিখেছেন, সেই বইটা কোন বিষয়ে, সেটা নাকদের না সেটা কেসা না সেটা রেওয়ায়া, সেই বিষয়গুলো ভালোভাবে মনে রাখবেন। কত সালে পাবলিশ হয়েছে, বিশেষ করে মানে সাহিত্যিকদের যে প্রথম বুক, যেমন যদি বলি যে কোনো একজন ব্যক্তির যে প্রথম কাসিদা, হ্যাঁ, কোনো একজন হয়তো বলা হলো যে আবুল কাসিম সাহেবের প্রথম কাসিদার নাম কি। তো এই ধরনের প্রথম কাসিদা, শেষ কাসিদা এবং তার যে পাবলিশের সাল, ঠিক আছে, এবং সেই কাসিদাটা, অথবা যদি কেউ শর্ট মানে কোনো বই লিখে গ্রন্থ, তো সেই গ্রন্থটা কত খণ্ডের, কোন বিষয়ের, ঠিক আছে, কোন বিষয়ের, এবং যদি সেই বইটা কাউকে হাদিয়া করে তো কাকে হাদিয়া করেছিল, কত সালে বইটা পাবলিশ হয়েছিল, এই ধরনের প্রশ্নগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এ ধরনের প্রশ্ন আসতে পারে। তবে এই যে 2023 সালে কম্প্রিহেনশন বেশি ছিল, মানে কম্প্রিহেনশন থেকে তারা প্রশ্ন দিয়েছিল। আমাদের 2022 সালে সিইউটির বলতে মানে কোশ্চেনে 2022 সালে আমাদের কম্প্রিহেনশন ছিল না। তো মানে পেপার 1-এ কম্প্রিহেনশন দিয়েছিল 2023-এ রিসেন্টলি। তো কম্প্রিহেনশন, বিশেষ করে ইংলিশ কম্প্রিহেনশন, এগুলো বেশি ফলো করবেন। আর অ্যারাবিকেও কিন্তু কম্প্রিহেনশন দিয়েছিল 2023 সালে। তাই আশা করা যায় 2024 সালের কম্প্রিহেনশন ইংরেজি পেপার যে পার্ট এ রয়েছে ওখানে কম্প্রিহেনশন আসতে পারে, ঠিক আছে। আর পার্ট বি যেটা রয়েছে ওখানে কম্প্রিহেনশন আসতে পারে। তাই অ্যারাবিক বেশি মানে শর্ট স্টোরি অথবা অ্যারাবিক যে পেজ,
মানে অ্যারাবিক যে প্যারাগ্রাফ এগুলো বেশি বেশি পড়বেন, যাতে করে ওই কম্প্রিহেনশন বুঝতে সুবিধা হবে। আর এই কম্প্রিহেনশন নেটেও আছে, আপনাদের এই যে সিইউটির জন্য যদি কেউ মানে প্রিপারেশন নেয় তো নেটের জন্য তার জন্য সুবিধা হয়ে যাবে। তো কম্প্রিহেনশনের প্রতি ফোকাস দিতে হবে, হ্যাঁ, কারণ এর আগে এসেছিলো। আর তাছাড়া আমি সিইউটি এক্সামের যে 2022 সাল এবং 2023 সালে যে মানে পিডিএফ দুটো আমি আমার গ্রুপে দিয়ে দেবো। আমার একটা চ্যানেল সিইউটি এমএ এন্ট্রান্স এক্সাম বলে একটা টেলিগ্রামের চ্যানেল রয়েছে, সেখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো সেই চ্যানেলে যদি জয়েন হতে চান তাহলে মানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে অনার্সে জয়েন হতে পারবেন, সেখান থেকে এই পিডিএফগুলো পেয়ে যাবেন। এবার এটা গেল সিইউটি এক্সামের জন্য এভাবে প্রস্তুতি নিতে হবে। এবার আসি যে জামিয়া মানে সিইউটির আন্ডারে কটা ইউনিভার্সিটি রয়েছে সেন্ট্রাল, টোটাল 3টে এখন রয়েছে। একটা হচ্ছে ইএফএল অর্থাৎ ইফলু ইউনিভার্সিটি, যেটা হায়দ্রাবাদে অবস্থিত। আর দ্বিতীয় হচ্ছে জেএনইউ জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, আর বানারস হিন্দু ইউনিভার্সিটি। এই 3টে ইউনিভার্সিটি যেগুলো সেন্ট্রাল, সে মানে যেখানে অ্যারাবিক রয়েছে, হ্যাঁ, 3টে ইউনিভার্সিটি সিইউটির আন্ডারে রয়েছে। জামিয়া মিলিয়া ইসলামী এখনও পর্যন্ত সিইউটির আন্ডারে আসেনি, তাই জামিয়া মিলিয়া সামনে বছর কি করবে জানি না। যদি সিইউটির আন্ডারে আসে তাহলে এগুলো পড়লে যথেষ্ট। আর যদি সিইউটির আন্ডারে না আসে তাহলে জামিয়ার সিলেবাস কিন্তু আলাদা, জামিয়া মিলিয়ার সিলেবাস কিন্তু অন্যরকম। তো জামিয়া মিলিয়া সিলেবাসের জামিয়া মিলিয়া ইসলামিয়ার যে সিলেবাস নিয়ে একটু আলোচনা করা যাক। তো জামিয়া মিলিয়া ইসলামিয়ার এটা হচ্ছে মানে প্রিভিয়াস 2022-এর মানে কোশ্চেন পেপার। তো এখানেও পার্ট এ পার্ট 2 মানে পার্ট বি বলা যায়। যে পার্ট এতে কি থাকে, পার্ট এতে 40টা প্রশ্ন থাকবে, যেগুলো এমসিকিউ থাকবে, মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 40টা। হ্যাঁ, সিলেবাস প্রায় একই, ওই আরবি সাহিত্যের ইতিহাস পড়তে হবে, যেগুলো ট্রান্সলেশন দেয় না, বরং সাহিত্যের ইতিহাস, মানে এই বিশেষ করে 40টা প্রশ্নের মধ্যে সাহিত্যের ইতিহাস সম্পর্কে বেশি দেয়, এবং কে কোন গ্রন্থ লিখেছে। হ্যাঁ, তারপর জেনারেল নলেজ মোটামুটি থাকতে পারে এখানে। হ্যাঁ, তারপর তো এই যে এটা হচ্ছে জামিয়া মিলিয়ার। তো প্রথম পার্টে হচ্ছে পার্ট এতে 40টা প্রশ্ন থাকবে, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে 40টা সাহিত্যের ইতিহাস সাবজেক্টের ওপরেই। আর পার্ট বিতে ওটা হচ্ছে 60 নাম্বার, এটা 40টা প্রশ্ন থাকবে মানে 40 নাম্বার। আর পার্ট বি যেটা থাকবে সেটা হচ্ছে 60 নাম্বার, ওটা সম্পূর্ণ সাবজেক্টিভ, মানে আপনাকে লিখতে হবে। তো ওই পার্ট বি এ কী হয়, ওখানে দুটো ট্রান্সলেশন থাকবে, একটা ইংলিশ থেকে আরবিক করতে হবে, আর একটা হচ্ছে আরবিক থেকে ইংলিশ, মানে ভাইস ভার্সা থাকবে। তো ওখানে 10 নাম্বার রয়েছে। তো সেই ট্রান্সলেশন কিন্তু কোনো একটা ফ্রেজ তুলে তারা দেয় না, যে দিয়ে দিল যে হাইকোর্টের আরবি কি, এরকম তুলে কিন্তু দেয় না, বরং একটা প্যারাগ্রাফ দিয়ে দেয়, একটা নিউজ পেপার থেকে একটা পুরো প্যারাগ্রাফ দিয়ে দেয়। তারপর বলবে যে তারজিম বিল্লুগাতিল ইনক্লিজিয়া, ইংরেজি ভাষায় তুমি ট্রান্সলেশন করো, অথবা বিল্লুগাতিল আরবিয়া মিনাল ইনক্লিজিয়া, ইংরেজি থেকে আরবিতে ট্রান্সলেশন করো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু লিখতে হবে সেখানে। তো সেই ট্রান্সলেশনটা অবশ্যই কঠিন সেটা অবশ্যই কঠিন মানে করার জন্য, সেটা সলভ করার জন্য। তো সেইখানে ট্রান্সলেশনে 20 নাম্বার থাকছে, মানে 10 করে, ইংলিশ থেকে আরবিক, আর আরবিক থেকে ইংলিশ, 10 করে 20। আর এছাড়াও 10টা মানে শব্দ থাকবে, সেই শব্দ দিয়ে মানে 10টা বাক্য তৈরি করতে হবে, সেখানে 10 নাম্বার, তাহলে 30 নাম্বার হলো। আর একটা মানে এরাব লাগাতে দেবে, মানে শাকিল মানে জাবারজের পেশ লাগাতে দেওয়া হবে, এরাব লাগাতে দেবে, ওখানে 10 থাকবে, তাহলে 40 নাম্বার হলো। আর একটা আর্টিকেল লিখতে দেওয়া হবে কোনো একটা মডার্ন মানে কোনো একটা টপিকের ওপরে, সেটা রিসেন্টলি যেমন যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে, এই সম্পর্কে হয়তো 2024 সালে আসতেও পারে, যে এই যুদ্ধের ফলে মানুষের কি কি ক্ষতি হয়েছে, কি কি মানুষ মানে কত সম্মুখীন মানে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, এই ধরনের একটা আর্টিকেল বা প্যারাগ্রাফ লিখতে দিল। অথবা করোনা সম্পর্কে, অথবা আমাদের যেমন এসেছিল মাজা মানে ক্ষুধার্ত আফ্রিকার কান্ট্রির ব্যাপারে এসেছিল, যে তাদের যে কীভাবে মানে ক্ষুধার্ততার ওপরে এসেছিল এ ধরনের। তো এই রিসেন্টলি মানে যে সমস্ত টপিকগুলো বেশ গরম বলা যায়, যেমন যুদ্ধ চলছে এ সম্পর্কে দেখে রাখতে হবে, করোনা ভাইরাস সম্পর্কে দেখে রাখতে হবে। হ্যাঁ, এছাড়াও আরও কিছু আর্টিকেল, হ্যাঁ, যেগুলো আমি পরবর্তীতে গ্রুপে দিয়ে দিব, মানে কী ধরনের আসতে পারে, হ্যাঁ, চেষ্টা করবো দেওয়ার, তো সেখান থেকে বুঝতে পারবেন। তো এটা থাকবে টোটাল 20 নাম্বার দিয়ে 60 নাম্বার হয়ে গেল। তো এখানে যে ট্রান্সলেশনগুলো থাকবে, সেই ট্রান্সলেশনগুলোর জন্য আপনাকে যে বইটা আপনারা ফলো করতে পারেন সেটি হচ্ছে এই বইটি, এই দুরুসুন ফিত্তারজেমাতে সাহিফা মিনাল আরাবিয়া এল ইনক্লিজিয়া। এটা হচ্ছে ডক্টর হাবিবুল্লাহ খান, যিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ার একজন প্রফেসর, আল উস্তাদ আল মুশারিক।
আল উস্তাদ আল মুশারিক, মুশারিক মানে অ্যাসোসিয়েট প্রফেসর, মুশারিক মানে অ্যাসোসিয়েট প্রফেসর, মুসাইদ মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো কিসমুল লুগা আল আরবিয়া ওয়া আদাবিহা আল জামিয়া আল মিল্লিয়া আল ইসলামিয়া, নিউ দিল্লি, আল হিন্দ। তো এটা হচ্ছে দুরুসুন ফিত তারজিমাতি সাহিফা। এই বইটা আপনারা ফলো করতে পারেন, এটা আমার কাছে পিডিএফ আছে, আমি গ্রুপে দিয়ে দেব। তো এই বইটা খুব সুন্দর। এখানে প্রথমে যে একটা প্যারাগ্রাফ মানে নিউজ পেপার থেকে অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে, সেই প্যারাগ্রাফগুলো থেকে ইংরেজিতে মানে ভেঙে ভেঙে ট্রান্সলেশন বলতে প্রথমে যে ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে এখানে, যেমন ইস্তিনাফ মানে রিজামশন, তারপর মুহাদাসাত মানে টক্স, এ ধরনের প্রথমে শব্দার্থ দেওয়া হয়েছে, তারপর এখানে মানে প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, তারপরে এই শব্দার্থগুলো দেখে আপনি খুব ভালোভাবে ট্রান্সলেশন করতে পারবেন। তো এই বইটা ফলো করা অত্যন্ত জরুরি, বিশেষ করে জামিয়া মিলিয়া ইসলামিয়া এই মানে ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য এই ট্রান্সলেশনগুলো আপনাকে পুরো বইটা যদি শেষ করে দেন তো আশা করছি অনেকটাই কভার হয়ে যাবে। তাছাড়াও যদি প্রতিদিন আপনি নিউজ পেপার পড়তে পারেন, যদি আমি নিজেও নিউজ পেপার প্রতিদিন পড়ি না, কিন্তু তবুও যে মানে অনেস্টলি যদি বলি যে মানে কেউ যদি মানে প্রতিদিন নিউজ পেপার পড়ে অ্যারাবিক থেকে ইংলিশে, ইংরেজ থেকে অ্যারাবিকে, তো তার কাছে যে ট্রান্সলেশনগুলো দেওয়া হবে অনেক সহজ হয়ে যাবে, আর সে অনেক অনায়াসে এই সমস্ত ইউনিভার্সিটি মানে বিশেষ করে জামিয়া মিলিয়াতে চান্স পেয়ে যাবে বা সুযোগ পেয়ে যাবে। তো এই ছিল বলতে জামিয়া মিলিয়া ইসলামিয়াতে কীভাবে এন্ট্রান্স এক্সাম দেবেন। প্রথমে বলেই দিলাম যে এখানে প্রথমে পার্ট এতে 40টা প্রশ্ন থাকবে, আর পার্ট বি এ 60 নাম্বারের প্রশ্ন থাকবে, সেটা সাবজেক্টিভ পুরোটাই লিখতে হবে। হ্যাঁ, ট্রান্সলেশন ইংরেজ থেকে আরবিকে, আরবিক থেকে ইংরেজিতে একটা আর্টিকেল থাকবে, একটা এরাব লাগাতে দেওয়া থাকবে, আর একটা 10টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই 10টা সেন্টেন্স তৈরি করতে হবে। এই ধরনের প্রশ্ন থাকবে, টোটাল 100 নাম্বারের। ঠিক আছে, জামিয়া মিলিয়া ইসলামিয়ার কাট অফ খুব বেশি হাই যায় না, আমাদের বেড়াতে মাত্র জেনারেলে 52 গিয়েছিল, খুবই কম, মানে প্রশ্ন টাফ ছিল বলা যায়, তো যার কারণে এত কম যে গিয়েছিল। তবু আলহামদুলিল্লাহ আমিও চান্স পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে ভর্তি হইনি। তো যাই হোক, তো জামিয়া মিলিয়াতে এইভাবে যদি আপনারা পরিশ্রম করেন তো অনায়াসে সেখানে চান্স পেয়ে যাবেন। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, তো আমি আর বেশি লম্বা করছি না। তো আশা করছি এই যে সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত বলা যায় না, বরং একটু বিস্তারিত বলা হলো যে কিভাবে প্রস্তুতি নিতে পারেন। এভাবে যদি প্রস্তুতি নেন তাহলে আশা করছি মানে চান্স পেতে, সেন্ট্রাল ইউনিভার্সিটি চান্স পেতে সহজ হয়ে যাবে আপনাদের। তো আশা করছি আপনারা ওইভাবে পরিশ্রম করে যান। হ্যাঁ, খুব অনায়াসে আশা করছি চান্স পেয়ে যাবেন। যারা খুব অনেস্টলি বলে পড়বে এবং হার্ডওয়ার্ক করবে, আশা করছি তাদের যে হার্ডওয়ার্কিং সেটা মানে ব্যর্থ যাবে না। তো ঠিক আছে, মা আসসালামাত ইলা লিকা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।